আর শিল্পকলার কথা কি বললাম যে আমি ওখানে পরিচালক ছিলাম। হ্যাঁ, আমি সঙ্গীত বিভাগ তো ছিলাম আমি। শিল্পকলাতে কিছু হয় না। শিল্পকলাতে কিছু হয় না মানে বলতে, যেহেতু আমি ন্যাশনাল পারফর্মিং আর্টস একাডেমিতে ছিলাম 1980-তে। এটা তখনকার বিএনপি গভর্নমেন্টের সময় আমি ওইখানে চাকরি করেছিলাম। ওখানে অনেক সিনিয়র, অনেক আমার সাথে অনেকেই ছিল। ন্যাশনাল পারফর্মিং আর্টস একাডেমি এটা তোমার ছিল, মনে করো একটা বিউটিফুল একটা ইনস্টিটিউট ছিল। ওটা পরে মার্চ হয় শিল্পকলার সাথে। তারপর আমি ওখান থেকে 77 তখনকার গভর্নমেন্টের সময় চায়নাতে আমার ট্যুর ছিল। তো ওইটা যখন শিল্পকলাতে আসে, মার্চ হয়, তো এটা তো অনেক দিনের আগের কথা। শিল্পকলাতে তুমি রেডিমেড প্রোগ্রাম করতে পারি, আমরা অনেক রেডিমেড প্রোগ্রাম করতে পারি। এটা এমন কোনো ব্যাপার না। যে কোনো একটা সংগঠনকে ডাকলেই, তাকে দায়িত্ব দিলে অনেক কিছু। আর শিল্পকলা একাডেমিতে অনেক বড় বড় ডিজিরা ছিলেন, বড় বড় গুণী মানুষরা ছিলেন সেই সময় থেকে, একদম যখন থেকে শিল্পকলা হয়েছে। তো আমার যেটা মনে হয়, আমি যে খুব একটা যে কিছু করতে পেরেছি তাও না। কারণ ওখানে যেহেতু আমার একটা সুযোগ এসেছিল, যখন আমি শিল্পকলাতে আমার সিভিটা আমি যখন মন্ত্রণালয়ে পাঠাই, তখন ওই মন্ত্রণালয় এই সিভিটা তখন তোমার পাঠাতে হয় প্রধানমন্ত্রী বরাবর কিংবা তো যেহেতু বাংলাদেশের শিল্পীদেরকে যে কোনো পলিটিক্যাল আর যে কোনো তোমার আমাদের দেশের প্রধান সবাই সবাইকে চিনে। আর আসলে আমাদের চিনবে না কেন? কারণ আমি তো 72-এর পরে আজম খান আমরা প্রোগ্রাম করছি, ফেরদৌস ওয়াহিদ, এমনকি সবাই আমরা করেছি। আমাদেরকে সবাই চিনে, সবাই জানে, সবাই স্নেহ করে একটা অন্য ভিন্ন মাত্রায়। কারণ এখানে তো মনে করো পার্টি করা কিংবা এই জাতীয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, শিল্পকলাতে আমার অনেক কিছু আরো করণীয় ছিল। তো যা হোক, সেটা করতে পারিনি। করণীয় ছিল। কেন করতে পারেননি? মানে করণীয় ছিল, করতে পারেননি, সেইটা আসলে কেন স্পেসিফিক কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো লুকোচুরির কিছু নাই। আমি কেন করতে পারিনি, আমি যেহেতু ওখানে জয়েন করেছি, আমি কাজ করেছি। তারপরে যেহেতু আমার যখনই মানে সরকার চেঞ্জ হলো, যেহেতু সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা হুলস্থুল, সবাইকে ওই করে মানে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের জায়গাটা কিন্তু চেঞ্জ করার জায়গা না। আমাদের জায়গাটা, আমি যতদিন আমার উপস্থিতিটা থাকবে, যতদিন আমার সাথে কন্ট্রাক্ট থাকবে, ততদিন আমি অন্তত কাজ করি। কারণ আমি তো শিল্পী, আমি তো অন্য কিছু না, কিংবা ওখানে কোনো কিছু না। তো সেটা না করে ওখানকার যে নতুন একটা ডিজি আসছিল, ওকে আমি চিনতাম প্রায় 40-45 বছর আগের থেকে। ওর নাম জামিল আহমেদ। তো তুমি যেহেতু জানতে চাচ্ছো, আমি ক্লিয়ারলি বলি। তো জামিল আহমেদ চৌধুরী আসার পরে, কারণ তার সাথে আমার গুড রিলেশন ছিল, কারণ যেহেতু উনি যখন আগে আসতো, তখন উনি ওই শিল্পকলার জায়গা টাগা রিহার্সেল করা, হ্যান ত্যান হাউকাউ সবকিছু। তো যেহেতু উনি ডিজি হলো শিল্পকলা একাডেমি একজন মহাপরিচালক। তো তো দেখলাম ওনার মধ্যেও খুব একটা আগ্রহ নাই। উনি হয়তো নতুন করে কিছু চিন্তা করেছেন তার নিজস্ব কোনো লোক টোক দেওয়ার জন্য। ওকে, তা এখন আমরা যদি রুনা লায়লাকে, সাবিনা ইয়াসমিনকে, বাংলাদেশের বড় বড় সিঙ্গারদেরকে যদি আমরা ওরকম করে যদি দূরে সরাই দিই, তাহলে আমার দেশের শিল্পীদের ক্ষতি হয়। এবং দেশের তখন আমাদের যে ভিতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যেটা সার্ভ করার জন্য, ওটা কিন্তু থাকে না। ওটা তখন নষ্ট হয়ে যায়। কারণ এত ভাগ করলে তো হবে না। শিল্পী হলো সমগ্র। আমি যেমন ন্যাশনাল আর্টিস্ট, আমি জাতীয় শিল্পী। এই জন্য বলছি, আমাকে সরকার
1977-ই পাঠিয়েছে দেশের বাইরে। কেন পাঠিয়েছে? যে আমার দ্বারা কিছু সার্ভ হবে আমার পোর্শনটাতে। তা তখন আমার একটা দায়িত্ব থাকে, আমার দেশের জন্য আমি যাচ্ছি, আমাকে সুন্দরভাবে কাজ করতে হবে। তো এরকম প্রতিটি শিল্পী দেশকে যায়। প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনি, এবং কিছুটা নিয়ে আসতেও যাচ্ছেন, নিজেকে ঋদ্ধ করে দেশকে আসলে সমৃদ্ধ করবেন, এটাই। এক্স্যাক্টলি, কারণ আমি বাংলায় কথা বলি, আমার একটা জাতীয় পতাকা আছে, তা আমার একটা ফিলিংস আছে অন্যরকম। আমরা যখন সরকারি ভাবে যাই, বেসরকারি ভাবে গেলে পরিচয় আমার দিতে হয় যে আমি বাংলাদেশি, ঠিক না? আমি যদি বেসরকারিও ভাবে যাই, তাতেও তো আমার পাসপোর্ট তো আমাকে সেই সম্মানটা দিয়ে রাখছে। তো এইখানে মেইন কথা হলো যে তুমি যেমন দেখো আমাদের যেগুলি ইনস্টিটিউট আছে, তো ওইখানে যেমন কোনো কাজ করার স্কোপই পেলাম না, কারণ আমাদের এত, যেমন আমি যখন শিল্পকলায় ছিলাম, এর আগে অনেক ডাইরেক্টররা ছিল, কারণ আমার এখানটা সুযোগ হয়েছে। আমার সুযোগটা হলো যেহেতু আমার এক্সপেরিয়েন্স দেখছে, আমার দেখছে, কারণ এখানে তো আমি ওই লেজুর ভিত্তিক ভাবে ঢোকার কোনো জাস্টিফিকেশন নাই, কারণ আমি বুঝি, আমি একটা শিল্পী দেখলে বুঝতে পারবো যে তার অ্যাকচুয়ালি তার মেধা, একটা ছোট্ট ছেলেকে যদি আমি দেখি যে তার মেধাটা সে কিভাবে প্রকাশ করবে, এবং তার পিছনে আমার সময়টা যে ব্যয় করব আমি, তাকে দিয়ে যে কিছু হবে, এটা তো আমরা তো অনেক ছেলে মেয়েদেরকে অনেক জায়গায় প্রোভাইড করছি, তারা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তারা তাদের জায়গায় স্ট্যাবলিশড। তো সেম কিন্তু বাংলাদেশ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মানে একটা একাডেমিক যদি ব্যাপার থাকতো আরো ফ্যান্টাস্টিক হতো। আমার মিউজিকের কথা বলছি, আমি অন্য সাইড বলছি না, আমি মিউজিক ছাড়া অন্য কিছু অত বুঝি না বা জানি না। আমার কথা হলো, যেমন মনে করো আমার ইচ্ছা ছিল শিল্পকলাতে এত মিউজিশিয়ানের চাকরি কেন হবে, মনে করো শিল্পকলাতে এত নাচের শিল্পীরা চাকরি কেন করবে, শিল্পকলা এত গানের শিল্পী। আমার ইচ্ছা ছিল যে আমরা তো বাইরের থেকেই তো হায়ার করতে পারি, বাইরের থেকে, কারণ আমাদের নিজস্ব এইসব শিল্পী দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। মানে আপনি কন্ট্রাকচুয়ালি প্রতিনিয়ত নতুন নতুন ভালো শিল্পীদেরকে, ভালো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা নৃত্যশিল্পী যদি চাকরি করে, তো সে 10 বছর 15 বছর পর তার নাচের আর সেই ক্ষমতা থাকে না। তো তুমি যদি এতগুলি শিল্পীকে তুমি প্রশিক্ষক হিসাবে কিভাবে রাখবে? হ্যাঁ, আর আমার মতে আমি তো ট্যালেন্টেড শিল্পী, ওখান থেকে তো আমরা চুজ করে বের করে প্রতিনিয়ত প্রোগ্রাম করতে পারি, মিউজিশিয়ান আমি তখন প্রোভাইড করতে পারি। আমার শুধু ওই কজন মিউজিশিয়ান আছে এগুলি কিন্তু দরকার নাই, কিন্তু আমি যেটা আমার কথাটা আমি বলছি, এটাতে করতেই হবে, কিংবা আমার কথাটা যে সঠিক এটা না। তুমি সব ইনস্টিটিউটে আপনার ভাবনার কথা তুলে ধরছেন, আপনি এভাবেই ভাবেন আসলে। আমি এইভাবে ভাবি। আমি যদি মনে করি যে একটা রেডিওতে একটা মিউজিশিয়ান আছে, তো ওর চাকরি করে, ও আসবে সকাল বিকাল থাকবে, গান হলে বাজালো গেল গিয়া, কিন্তু দরকার কি? আমার তো দেশে নানা ডিস্ট্রিক্টে নানা জায়গায় অনেক ট্যালেন্টেড শিল্পীরা আছে, আমি তাকেও যদি জানি 2টা পয়সা সেও পেলো, ঠিক আছে। এবং ওই যে এক জায়গায় বন্দি করে রাখলাম কতগুলি মানুষ, আস্তে 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 বছরকে বছর লাভ নেই, এতে তো কোনো কিছু না। তারপর আমরা এত শিল্পী এনলিস্টেড করে কল্পনার বাইরে।